লেখা হয়েছে এভরি গ্রুপ অফ অর্ডার পি স্কোয়ার ইজ কমিউটেটিভ। ঠিক আছে, আমি আগের দিন কী কী করিয়েছিলাম যা সেটা বলিনি। জিটা একটা পি গ্রুপ হবে যদি জি এর প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার পি টু দি পাওয়ার এন ফর্মের হয়। বুঝতে পারলে? এই সবাই যারা আছে সবাই বুঝতে পারছো তো? জিটাকে আমরা পি গ্রুপ কখন বলবো? যদি জি এর মধ্যে যে কোনো এলিমেন্ট তুমি নাও, যে কোনো এলিমেন্ট জি নিয়েছো, এই জি এর অর্ডার অফ জি ইকুয়ালস টু এই পি এর সাম পাওয়ারে আসবে, পি টু দি পাওয়ার আই, এরকম সাম পাওয়ারে আসবে ফর সাম আই। ঠিক আছে, এইরকম মানে জি এর প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার পি এর পাওয়ারে আসবে। ঠিক আছে, পি এর পাওয়ার ছাড়া আসতে পারবে না। পরে আমরা দেখিয়েছিলাম যে জি গ্রুপ, জিটা যদি একটা পি গ্রুপ হয় তাহলে তার সেটা পি টু দি পাওয়ার অর্ডারের হয়। তাহলে প্রুফ এভরি গ্রুপ অফ অর্ডার পি স্কোয়ার ইজ কমিউটেটিভ। তাহলে লেট জি বি এ গ্রুপ অফ অর্ডার পি স্কোয়ার। তাহলে লেট জি বি এ গ্রুপ সাজ দ্যাট অর্ডার অফ জি ইকুয়ালস টু পি স্কোয়ার। ক্লিয়ার? আমাদের কি প্রুফ করতে হবে? টু শো দ্যাট জি ইজ অ্যাবেলিয়ান। অ্যাবেলিয়ান যে কমিউটেটিভ তাই। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? আমাদের একটা গ্রুপ ধরে নিলাম, তার অর্ডারটা পি স্কোয়ার, আমাদের শো করতে হবে জি ইজ অ্যাবেলিয়ান। ক্লিয়ার? আগে কি দেওয়া আছে এবং কি শো করতে হবে সেটা ভালো করে বুঝে নিতে হবে। তাহলে জিটা অ্যাবেলিয়ান এটা দেখাতে হবে মানে কি? আমরা যদি এটা দেখাতে পারি জি ইকুয়ালস টু জেড জি, তাহলেই হয়ে যাবে। আমি আগের দিন এটা একটুখানি বলছিলাম যে অ্যাকচুয়ালি হয়টা কি, এর মধ্যে কি হয় অ্যাকচুয়ালি। জেড জিটা হচ্ছে সবসময় মানে একটা গ্রুপ যদি অ্যাবেলিয়ান নাও হয়, মানে একটা গ্রুপ যদি কমিউটেটিভ নাও হয়, জেড জিটা সবসময় কমিউটেটিভ হয়। জেড জির মধ্যে কারা থাকে? মানে সেই সমস্ত এলিমেন্ট যারা প্রত্যেকের সাথে কমিউট করছে। এই জেড জিটা যদি বাড়তে বাড়তে পুরো জি এর সাথে সেম হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? পুরো জিটা কমিউটেটিভ হয়ে যাবে। বুঝতে পারলে? মানে এই জেড জিটা সেন্টারে কারা থাকবে? যারা প্রত্যেকের সাথে কমিউট হচ্ছে। বুঝতে পারলে? মানে সেন্টারে যে সমস্ত এলিমেন্টগুলো থাকবে তারা খুবই ভালো এলিমেন্ট, এরকম ভাববো আমরা। ঠিক আছে, তাহলে সেই সেন্টারটা যদি আমি হোল জি দেখিয়ে দিতে পারি তাহলে কমিউট হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে আমরা অ্যাকচুয়ালি কি দেখাবো? জি ইকুয়াল টু জেড জি এটা দেখাবো। ক্লিয়ার? এটা আমরা দেখাবো, দ্যাট ইজ টু শো জি ইকুয়াল টু জেড জি। বোঝা গেল? এবার জির অর্ডার কত? তোর খাওয়া হয়ে গেছে রে? একটু ওয়েট করো। এবার জেড জিটা কি হয়? আচ্ছা আমরা এবার লাইন বাই লাইন এগোই। তাহলে জি এর অর্ডার হচ্ছে পি স্কোয়ার একটা অর্ডারের গ্রুপ, আমাদের শো করতে হবে জিটা অ্যাবেলিয়ান। তাহলে আমরা দেখাবো জিটা সেন্টার অফ জি এর সাথে সেম হয়ে গেছে। ক্লিয়ার? এটা আমরা দেখাবো। এবার জেড জিটা কি হয়? জেড জিটা একটা সাবগ্রুপ হয়, শুধু সাবগ্রুপ নয়, জেড জি যে নর্মাল সাবগ্রুপ অফ জি হয়। তাহলে জেড জিটা সাবগ্রুপ। ঠিক আছে, একটু ধুয়ে নিস, বুঝলি? আর ধুয়েও নিতে হবে নিচে ওটা থাক আরে ধোয়া আছে, সাদা সাদা হয়ে গেছে না? ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমরা কোন প্রসেসে এগোবো বলো তো? আমরা ওই যে গ্রুপের অর্ডার মানে সাবগ্রুপের অর্ডারকে ডিভাইড করে সেই রকমভাবে এগোবো। তাহলে জেড জিটা হচ্ছে সাবগ্রুপ, ভালো করে বোঝো। জেড জিটা সাবগ্রুপ, তাহলে জেড জির অর্ডার কী কী হতে পারে? 1 হতে পারে, পি হতে পারে, পি স্কোয়ার হতে পারে। ক্লিয়ার? নাকি বুঝতে পারোনি? এটা বুঝেছো নাকি বোঝোনি বলো? কারণ কি ল্যাগ্রাঞ্জেস থিওরেম কি বলছে? ল্যাগ্রাঞ্জেস থিওরেম বলছে জেড জিটা হচ্ছে সাবগ্রুপ। তাহলে জেড জির অর্ডার ডিভাইড করবে কাকে? গ্রুপের অর্ডার, আর গ্রুপের অর্ডার হচ্ছে পি স্কোয়ার। তাহলে পি স্কোয়ার ডিভাইজার কে হতে পারে? যদি এক্স একটা এলিমেন্ট সেটা 10কে ডিভাইড করে তাহলে এক্স কি হতে পারে? হয় হতে পারে x1 নয়তো x2, মানে কি এর যত ডিভাইজার আছে 2 হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে। সেই রকম পি স্কোয়ারে যত ডিভাইজার আছে 1 পি স্কোয়ারটা হতে পারে। ওকে, এবার নেক্সট। তাহলে এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস থিওরেম থেকে আমরা পাচ্ছি, এটা ল্যাগ্রাঞ্জেস থিওরেম থেকে আমরা পেয়ে গেলাম। এবার আমরা একটা একটা করে কেস নিয়ে স্টাডি করব। ঠিক আছে, একটা একটা করে কেস নিয়ে আমরা স্টাডি করব। তাহলে এবার আমাদের শো করতে হবে কি? জেড জি এর অর্ডারটা পি স্কোয়ার দেখাতে হবে। কেন বলো তো? আমরা কি দেখাতে চাইছি? জেড জিটা অ্যাকচুয়ালি জি এর সাথে সেম এটা দেখাতে চাইছি তো। আমি যদি বলি এইচ একটা সাবগ্রুপ অফ জি, আর এইচ এর অর্ডার জি এর অর্ডারের সাথে সেম হয়ে গেছে, তার মানে কি এইচ ইকুয়াল টু জি বলে দিতে পারবো কি পারবো না? কোনো একটা সাবগ্রুপের অর্ডার যদি গ্রুপের অর্ডারের সাথে সেম হয়ে যায় তাহলে ওই সাবগ্রুপটা গ্রুপের সাথে সেম হয়ে যাবে। বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। তাহলে সেটাই আমরা করলাম। তাহলে আমরা উই শো জেড জির অর্ডারটা অ্যাকচুয়ালি পি স্কোয়ার, এটা দেখাবো। ক্লিয়ার? তাহলে বাকি দুটোকে ডিসকার্ড করতে হবে। আচ্ছা জেড জি এর অর্ডারটা কি 1 হতে পারে? এটা বাকিরা নাও পারতে পারে, কিন্তু আশা তুমি হয়তো পারবে। বলো জেড জির অর্ডার কোয়েশ্চেনটা একবার রিপিট করো। আমাদের কি, আমরা আবার একবার শুরু থেকে এগোচ্ছি। দেখো জিটাকে অ্যাবেলিয়ান দেখাতে হবে, সেখান থেকে দেখাবে জি ইকুয়াল টু জেড জি, এটা দেখাতে হবে। তাহলে জেড জিটা
সাবগ্রুপ আমরা জানি, সাবগ্রুপ মানে কি, সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, গ্রুপের অর্ডারটা হচ্ছে পি স্কোয়ার, তার মানে জেড জির অর্ডারটা পি স্কোয়ারকে ডিভাইড করবে, পি স্কোয়ারের ডিভাইজার কারা কারা, 1 পি পি স্কোয়ার, এইটা ভালো কথা। তার মানে জেড জির অর্ডার 1 হতে পারে, পি হতে পারে, পি স্কোয়ার হতে পারে। আমাদের শো করতে হবে জেড জির অর্ডারটা পি স্কোয়ার, কেন, কারণ পি স্কোয়ার অর্ডার হলেই তবেই এটা কিন্তু তোমার জির অর্ডার, এটা হচ্ছে জির অর্ডার, সাবগ্রুপের অর্ডার এবং জির অর্ডার সেম হবে, তবেই তারা সেম হবে। তাহলে আমাদের দেখাতে হবে যে জেড জি এর অর্ডারটা 1 হতে পারবে না এবং জেড জি এর অর্ডারটা পিও হতে পারবে না, এই দুটো দেখাতে হবে। তাহলে আমি এটা ক্লিয়ারলি বলে দিতে পারবো যে ক্লিয়ারলি জেড জির অর্ডারটা 1 হতে পারবে না। এটা কেন? যদি জেড জি ইকুয়াল টু 1 হয়ে যায় তাহলে কি প্রবলেম হবে বলো? আগের দিনে লাস্ট থিওরিম আমি একটা করিয়েছিলাম, মনে পড়ছে? আগের দিনে লাস্ট থিওরিম কি ছিল? যে জি যদি একটা ফাইনাইট পি গ্রুপ হয় তাহলে তার সেন্টারের মধ্যে একের বেশি এলিমেন্ট থাকবে, বলেছিলাম। তাহলে জেড জি এর অর্ডারটা অ্যাকচুয়ালি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান পি হয়, তাই তো নাকি? এটা আগের দিন করিয়েছিলাম। স্ট্রিক্টলি গ্রেটার দ্যান যদি পি হয় তাহলে 1 তো কখনোই হতে পারবে না, তাহলে এটাই তো কন্ট্রাডিকশন, ঠিক আছে? তাহলে জেড জি ক্লিয়ারলি জেড জি নট ইকুয়ালস টু 1, ক্লিয়ারলি জেড জি নট ইকুয়ালস টু 1, কেন? থ্যাংক ইউ রে, ঠিক আছে। তাহলে জেড জিটা 1 হতে পারবে না, এটা বুঝতে পেরেছো? এই বাকিরা আগের দিনের ক্লাসটা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে জি যদি একটা ফাইনাইট পি গ্রুপ হয় তাহলে এই জি এর যে সেন্টার জেড জি তার মধ্যে একের বেশি এলিমেন্ট থাকে। শুধু তাই নয়, জেড জি এর অর্ডারটা অ্যাকচুয়ালি পি এর থেকে বড়, মানে এখানে পি এর থেকেও বেশি এলিমেন্ট থাকে, বুঝতে পারলে? আর সেটা তাহলে পি এর থেকে বেশি এলিমেন্ট যদি থাকে তাহলে সেটা কখনোই তার অর্ডারটা 1 হতে পারবে না। অর্ডার মানে কি, তার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, ঠিক আছে? তাহলে পি এর থেকে বেশি আছে, তাহলে এটাই হচ্ছে কন্ট্রাডিকশন চলে আসছে। তার মানে এটা 1 হতে পারবে না, যদি 1 হয়ে যেত তাহলে কন্ট্রাডিকশন চলে আসতো, দেওয়ার পর জেড জির অর্ডারটা 1 হতে পারবে না। তাহলে এবার আমাদের কি শো করতে হবে? শুধু একটাই ডিসকার্ড করা বাকি আছে আমাদের, এবার দেখাবো যে জেড জির অর্ডারটা পি হতে পারবে না। ক্লিয়ার? বোঝা গেল নাকি গেল না? তাহলে অন দ্য কন্ট্রারি আমরা ধরে নিচ্ছি, সাপোজ অর্ডার অফ জেড জি ইকুয়ালস টু পি, এটা পি হয়ে যাচ্ছে, ঠিক আছে? পি হলে তাহলে পি হয়ে যাচ্ছে, আর পিটা স্ট্রিক্টলি লেস দ্যান পি স্কোয়ার, আর পি স্কোয়ার মানে কি অর্ডার অফ জি, তাহলে গ্রুপের অর্ডার থেকে স্ট্রিক্টলি ছোট হয়ে গেল, তার মানে কি জেড জিটা কি হয়ে গেল, প্রপার সাবগ্রুপ হয়ে গেল। বুঝতে না পারলে আমাকে কোশ্চেন করবে, ভালো করে ভেবে দেখো। এইচ একটা সাবগ্রুপ অফ জি, এইচ এর অর্ডারটা জি এর অর্ডারের থেকে যদি স্ট্রিক্টলি ছোট হয়ে যায় তাহলে এইচ ইজ প্রপার সাবগ্রুপ অফ জি হয়ে যায়, ঠিক আছে? তাহলে জেড জি ইজ এ প্রপার সাবগ্রুপ অফ জি। সেখান থেকে আমরা কি পাবো? সেখান থেকে আমরা পাবো জেড জি, মানে জাস্ট নোটেশন দিয়ে লিখছি প্রপার সাবগ্রুপ অফ জি। তাহলে প্রপার সাবগ্রুপ মানে কি? প্রপার সাবগ্রুপ মানে কি, এখানে জি আছে, এখানে জেড জি আছে, এটা প্রপার সাবগ্রুপ, মানে জি এর সাথে ইকুয়াল হচ্ছে, তার মানে নিশ্চয়ই জেড জি এর বাইরেও কিছু এলিমেন্ট আছে, তার মানে এখানে এমন কিছু এলিমেন্ট এ আমি খুঁজে পাবো, তাই না? তাহলে সো দেয়ার এক্সিস্ট এ বিলংস টু জি সাজ দ্যাট এ ডাজ নট বিলংস টু জেড জি। এই লাইনটা বুঝতে পেরেছো? আরে প্রপার, তো প্রপার মানে কি জি এর থেকে স্ট্রিক্টলি ছোট, তার মানে কি জি এবং জেড জি এর মাঝে কিছুটা ফাঁকা জায়গা আছে, মানে ওই জায়গার মধ্যে অন্য অনেক এলিমেন্ট আছে, তাহলে সেইখান থেকে একটা অন্তত এলিমেন্ট আমি খুঁজে পাবো, বুঝতে পেরেছো? ঠিক আছে ব্যাপার, এই লাইনটা বুঝতে পেরেছো? এই লাইনটা ক্লিয়ার? ওকে, তাহলে এইটা যদি হয়ে যায় তাহলে কি হবে বলো দেখি? এটা তো জেড জি এর মধ্যে নেই, এটা জেড জি এর মধ্যে নেই মানে কি? এটা জেড জি এর মধ্যে নেই মানে কি? মানে জেড জি এর মধ্যে কারা থাকে? যারা সকলের সাথে কমিউট করে, কিন্তু এটা জেড জি এর মধ্যে নেই, তার মানে এ সকলের সাথে কমিউট করবে না, বোঝা গেল? তাহলে এখান থেকে বলে দিতে পারবো জেড জি সি এ। দেখো এটা কিভাবে হচ্ছে বলো তো? এটা আমরা একটা আগের থিওরিমে কখনো একটা দেখিয়েছিলাম মনে হয়, কোচিস থিওরিমের বেলা এটা দেখিয়েছিলাম, কোচিস থিওরিমে, ঠিক আছে? এটা প্রুফ করা যায়, বুঝলে তো? যদি যদি এরকম জেড জি এর মধ্যে না থাকে, যদি জেড জি এর মধ্যে না থাকে তাহলে দেখানো যায় যে জেড জি ইজ প্রপার সাবগ্রুপ অফ সি এ, বুঝতে পারলে? এমনিতে তো আমরা দেখেছিলাম যে সেন্টার অফ জি ইজ সাবগ্রুপ অফ সি এ, এটা আমরা দেখেছিলাম, মনে করে দেখো, এটা আমরা আগে অলরেডি দেখেছিলাম। সেন্টারটা সেন্ট্রালাইজারের কোনো একটা এলিমেন্টের সেন্ট্রালাইজারের সাবসেট হয়ে যায়, ঠিক আছে? কিন্তু সেটা যদি এটা যদি সেন্টারের মধ্যে না থাকে তাহলে এটা প্রপার সাবগ্রুপ হয়, মানে এটা প্রপার হয়ে যায়, ঠিক আছে? সেটা দেখানো যায়, ঠিক আছে? ওকে, সেটা আমরা পরে আসবো, ঠিক আছে? এই থিওরির মধ্যে দেখাতে গেলে সময় হবে না। আচ্ছা, তাহলে এইটা মানে কি?
এটা মানে কি এর অর্ডার যা হবে সেটা এর অর্ডার থেকে স্ট্রিক্টলি ছোট হবে, তাহলে কি হবে বলো তো? তার মানে এই যে সি এ তার অর্ডারটা স্ট্রিক্টলি বড় হবে জেড জি, এটা বুঝতে পেরেছো? জেড জির অর্ডার থেকে স্ট্রিক্টলি বড় হবে, তাহলে এখান থেকে কী পাওয়া যাবে বলো? আবার জেড জির অর্ডারটা হচ্ছে পি, তার মানে সি এর অর্ডারটা কী হবে? স্ট্রিক্টলি গ্রেটার দ্যান পি হবে। ক্লিয়ার? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এটা হবে। তাহলে পি এর আবার সি এটা তো সাবগ্রুপ হয়, তাহলে সাবগ্রুপের অর্ডারকে গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে, তাহলে সি এর অর্ডারটা কী হতে পারে? 1 হতে পারে, পি হতে পারে, পি স্কোয়ার হতে পারে। তার মধ্যে পি এর থেকে স্ট্রিক্টলি বড় কি আছে? পি স্কোয়ার। তার মানে সি এ এর অর্ডারটা স্ট্রিক্টলি পি স্কোয়ার হবে না? বুঝেছো নাকি বোঝোনি বলো? দাদা এই একটু আগে প্রথমে যে থিওরেমটা বললে যে জেড জির অর্ডারটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান পি হতে হয়, ওখান থেকেও তো বলে দেওয়া যাবে যে জেড জির অর্ডারটা পি স্কোয়ার হতে পারে। আরেকবার বলো দেখি। ওই প্রথমে যে থিওরিটা বললে যে জেড জির অর্ডারটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান পি হয়, হ্যাঁ তাহলে আমাদের কাছে তো আর একটাই অপশন আছে পি স্কোয়ার, তাহলে গ্রেটার দ্যান পি তো পি স্কোয়ারই আছে। হ্যাঁ, ভালো একটা পয়েন্ট নোটিস করেছে। হ্যাঁ, ওখান থেকেও কিন্তু বলতে পারি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 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 ঠিক আছে। যদি 3 নাম্বার থাকে তাহলে ওরকম করেই বলে দিলে হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যদি নাম্বার বেশি থাকে তাহলে একটু করে দেখাতে হবে, বুঝতে পারলে? হ্যাঁ, তুমি একদম কারেক্ট ভেবেছো, একদম কারেক্ট। আমার খাতা অলরেডি শর্টে পাশে ওটাও করা ছিল, ঠিক আছে, আমি সেটা বলি নিচ্ছে করে, কিন্তু তুমি একদম কারেক্ট ভেবেছো। এই ও কি বললো সেটা তোমরা বুঝতে পেরেছো? বাকি 3জন যারা আছে তারা বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি বলো? আশা বা সাহিল, তোমরা 2জন বুঝতে পেরেছো যে সমরেশ কি কথাটা বললো? আমরা আমরা আগের দিন থিওরিম কি বললাম? আমরা থিওরিম বললাম যে জেড জির অর্ডারটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান পি হয়, তো এটা আমরা আগের দিনে থিওরিমে পড়েছি, জেড জির অর্ডারটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান পি হয়। আর আমরা এখানে কি দেখলাম যে জেড জি তার অর্ডারটার পসিবিলিটি কি? 1 হতে পারে, পি হতে পারে, পি স্কোয়ার হতে পারে। তাহলে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান পি, তাহলে পি হতে পারবে না, 1ও হতে পারবে না, তাহলে একটাই পসিবিলিটি বেঁচে আছে, সেটা হচ্ছে পি স্কোয়ার। বুঝতে পারলে? ওই থিওরিমের অ্যাপ্লিকেশন থেকেও আমরা খুব সহজে বলে দিতে পারি। কি বুঝতে পারছো নাকি বুঝতে পারোনি? হ্যাঁ এই আশা বুঝতে পেরেছো? এই ব্যাপারটা বুঝতে পেরেছো? আরে কোনো নাম্বার যদি 2 এর থেকে স্ট্রিক্টলি বড় হয় তাহলে সেটা 2 এর সাথে কখনোই সমান হতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। তো সেই রকম পি এর থেকে স্ট্রিক্টলি বড়, তাহলে পি এর সাথে কখনোই সেম হতে পারবে না, তাহলে 1 তো হতে পারবেই না, তাহলে একটাই হবে পি স্কোয়ার। তা সেরকমভাবে করতে পারি, একদম একদম কারেক্ট, ঠিক আছে। তো এখানে এটা করে ফেলেছি, আর একটা লাইন একটু বাকি আছে, ঠিক আছে। এটা হতে পারবে, এটা হতে পারবে না কেন? কারণ এটা যদি পি স্কোয়ার হয়ে যায়, পি স্কোয়ার মানে কি? সি এর অর্ডারটা পি স্কোয়ার, আর পি স্কোয়ার মানে সেটা অর্ডার অফ জি, তাহলে সি এটা অ্যাকচুয়ালি জি হয়ে গেল। সি এটা জি হয়ে গেল মানে কি? যারা যারা সি এ মানে কি? যারা যারা এর সাথে কমিউট করছে, সেন্ট্রালাইজার অফ এ, মানে যারা যারা এর সাথে কমিউট করছে সেটা হচ্ছে হোল গ্রুপ জি, মানে জি এর প্রত্যেকেই এর সাথে কমিউট করছে, তাহলে জি এর প্রত্যেকেই এর সাথে কমিউট করছে, তার মানে এ জি এর প্রত্যেকটা মেম্বারের সাথে কমিউট করছে, তার মানে কি? এ বিলংস টু জেড জি হয়ে গেল। জেড জি মানে কি? যারা প্রত্যেকের সাথে কমিউট করে, তাহলে এ প্রত্যেকের সাথে কমিউট করছে, কিন্তু আমরা ধরে নিয়েছিলাম এ ডাজ নট বিলংস টু জেড জি, সেখান থেকে এই কন্ট্রাডিকশনটা চলে এলো, বুঝতে পারলে? তাহলে এটা একটা কন্ট্রাডিকশন, তাহলে সেখান থেকে প্রুফ হলো কি যে আমরা যেটা ধরেছিলাম আমাদের অ্যাসাম্পশনটা রং, সো দেয়ারফর জেড জির অর্ডারটা স্কয়ার। আর তুমি যে লজিকটা বললে সেটাও একদম কারেক্ট। ওকে, চলো আজকে আরেকটা করা যাক, আরেকটা খুব ভালো থিওরিম বললাম ভুল, প্রবলেম, ঠিক আছে, প্রবলেম। চলো, এটা খুব ছোট্ট একটা প্রবলেম কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এই এক্ষুনি যেটা করালাম সেটা দুরকমভাবে তাহলে করা যেতে পারে, ঠিক আছে। একটা ওই ডিরেক্ট আগের দিনের থিওরিমের অ্যাপ্লিকেশন থেকে, আর আরেকটা এরকমভাবে ডেভেলপ করে জিনিসটাকে করা যেতে পারে, ঠিক আছে। ওকে, এই থিওরিমটা বুঝতে পেরেছো? তাহলে নেক্সট প্রবলেম কি বলছে? জিটা একটা নন কমিউটেটিভ গ্রুপ। জিটা একটা নন কমিউটেটিভ গ্রুপ, তাহলে এইটা দেখেই তুমি কি বলতে পারবে? জেড জি ইজ নট ইকুয়ালস টু জি, এটা বলতে পারবে নাকি পারবে না বলো? এটা মাথায় ঢুকেছে? আমি জাস্ট এটা প্রশ্নটা শেষ করলাম না, আমি জাস্ট বললাম যেখান থেকে একটা অবজারভেশন কি দেখতে পাওয়া যাচ্ছে। জি ইজ এ নন কমিউটেটিভ গ্রুপ, সেখান থেকে এটা বলতে পারা যাবে? কারণ যদি কমিউটেটিভ হয়ে যেত তাহলে প্রত্যেকেই তো কমিউট করতো, মানে জিটা সেন্টার হয়ে যেত অ্যাকচুয়ালি, কিন্তু নন কমিউটেটিভ তাহলে প্রত্যেকে কমিউট করছে না, তার মানে সেন্টারটা অ্যাকচুয়ালি জি এর সাথে সেম হবে না। বোঝা গেল? জি বি এ নন কমিউটেটিভ গ্রুপ অফ অর্ডার পি কিউ, then prove that ZG তার অর্ডারটা পি হবে। আগের দিন থিওরিমটা কোথাও মানে একটু ভুল করেছিলাম, গ্রেটার ইকুয়ালস টু পি হওয়া উচিত ছিল, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের থিওরিমটা ZG গ্রেটার ইকুয়ালস টু পি হওয়া উচিত ছিল, হ্যাঁ, না তো এই থিওরিমটা তো কন্ট্রাডিক্ট করে যাবে, বুঝতে পারলে? গ্রেটার ইকুয়ালস টু পি হবে, ওটা একটু কারেকশন করে নেবে, আমার আগের দিনে পড়ানোটা একটু ভুল ছিল, ওটা গ্রেটার ইকুয়ালস টু পি হবে। ওকে, চলো, এই তাহলে এই থিওরিমটা বুঝতে পেরেছো? থিওরিমটা কি বলতে চাইছে? জি ইজ একটা নন কমিউটেটিভ গ্রুপ অফ অর্ডার পি কিউ, তাহলে আমাদের প্রুফ কি করতে হবে? প্রুফ করতে হবে যে জেড জি এর সেন্টারে অ্যাকচুয়ালি পি থাকবে,
ওকে, ক্লিয়ার? তাহলে নন কমিউটেটিভ গ্রুপ থেকে আমরা কি পাবো? নন কমিউটেটিভ গ্রুপ থেকে এটাকে আমি বলতে পারবো? তাহলে প্রুফ আমি যাচ্ছি। প্রথমে নন কমিউটেটিভ গ্রুপ যেখানে লেখা আছে ওই জায়গা থেকে আমি কি এটা বলতে পারবো যে জেড জি ইজ প্রপার সাবগ্রুপ অফ জি? এটা বলতে পারবো কি বলো? এটা বলতে পারবো কি বলো? হ্যাঁ, যেহেতু নন কমিউটেটিভ মানে জেড জি নট ইকুয়াল টু জি হয়ে যাবে। নট ইকুয়াল টু জি, আর জেড জি তো অলওয়েজ সাবগ্রুপ হয়ে যায়, মানে সাবগ্রুপ হচ্ছে কিন্তু ইকুয়াল টু হচ্ছে না, তাহলে প্রপার সাবগ্রুপ হবে। ওকে, একদম লজিক্যালি জিনিসটাকে অ্যানালিসিস করবে নিজে নিজেই, তাহলে দেখবে জিনিসটাকে পেরে যাচ্ছ। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার আমরা ক্লাস ইকুয়েশন ইউজ করবো, ঠিক আছে? ক্লাস ইকুয়েশন ইউজ করবো। ক্লাস ইকুয়েশন কি ছিল? ক্লাস ইকুয়েশন কিছুই না, জিনিসটাকে মাথায় রাখো। ক্লাস ইকুয়েশন কিছু একটা জি যদি একটা গ্রুপ হয়, ঠিক আছে? তাহলে জি যদি একটা গ্রুপ হয় তাহলে তার মধ্যে জেড জি থাকবে। তো জেড জি মানে প্রত্যেকে যেখানে কমিউট করছে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে জেড জি, ঠিক আছে? এটা হচ্ছে জেড জি। মানে ক্লাস ইকুয়েশন জিনিসটা কি বলতে চাইছে তার ভিজুয়ালাইজেশনটা তোমাদের আমি দিচ্ছি, ঠিক আছে? এইটা এবার মানে এইটা কমিউট করছে, তাহলে বাকি যে পার্টটা পড়ে আছে তারা তাহলে কমিউট করছে না নাকি? বুঝতে পারোনি? আরে বাবা, একটা গ্রুপ জি আছে, আমি কি বললাম এক্ষুনি যে জেড জি যেটা আছে, জেড জি মানে কি? যারা প্রত্যেকের সাথে কমিউট করে, তাই না? তাহলে জেড জির মধ্যে যারা থাকবে তারা প্রত্যেকের সাথে কমিউট করবে, তার মানে এরা খুবই ভালো মেম্বার, প্রত্যেকের সাথে কমিউট করছে এইটা। তার বাকি যারা পড়ে আছে তারা নিশ্চয়ই কারোর সাথে কমিউট করবে, আবার কারোর সাথে কমিউট করবে না, নাকি? বুঝতে পারোনি? হ্যাঁ দাদা। তার মানে ধরো এ বি এর সাথে কমিউট করছে, মানে এ বি ইকুয়ালস টু বি এ লেখা যাবে। তাহলে এখান থেকে কি বলা যাবে? এ বি এ ইনভার্স ইকুয়ালস টু বি বলা যাবে। তাহলে এখান থেকে কি বলা যাবে? এ ইজ কনজুগেট টু বি, এরকম বলা যাবে। তার মানে অ্যাকচুয়ালি যারা যারা কমিউট করছে তারা কনজুগেসি রিলেশন স্যাটিসফাই করছে। আমি কনজুগেসি রিলেশন তোমাদেরকে বুঝিয়েছিলাম, মনে পড়ে? যে এ ইজ কনজুগেট টু বি হবে ইফ অ্যান্ড অনলি ইফ, কেমন করে লেখা যাবে? যে এরকম লেখা যেত যে এ ইকুয়ালস টু সামথিং, ইনভার্স করে কিছু একটা করে লেখা যেত, কনজুগেসি রিলেশন এরকম কিছু একটা ছিল এই মুহূর্তে, মানে জি বি জি ইনভার্স এরকম কিছু একটা করে লেখা যেত, ঠিক আছে? এরকম কিছু একটা করে লেখা যেত। এবার ইন পার্টিকুলার আমরা এখানে কি করছি যে এখানে না সেই জিনিসটা তো করলাম না। দাঁড়াও, মোটামুটি এখানে মানে জিনিসটা আমি একটু তোমাকে বলে দিই। এই জায়গাটাতে এরকম ক্লাস ভেঙে ফেলতে পারবো, ঠিক আছে? যারা নিজের সাথে কমিউট করবে, মানে এরা তো এরা গ্রুপের সকলের সাথে কমিউট করছে, কিন্তু এরা নিজের মধ্যে কমিউট করবে, এরা আবার নিজেদের মধ্যে কমিউট করবে, এরা নিজেদের মধ্যে কমিউট করবে, এরাও নিজেদের মধ্যে কমিউট করবে, এরা নিজেদের মধ্যে কমিউট করবে, এরা নিজেদের মধ্যে কমিউট করবে, এরাও নিজেদের মধ্যে কমিউট করবে। এইটা হচ্ছে ক্লাস। ধরো এ এর ক্লাস, এটা ধরো বি এর ক্লাস, এটা সি এর ক্লাস, এটা ডি এলিমেন্টের ক্লাস, এটা ই এলিমেন্টের ক্লাস, এটা এফ এলিমেন্টের ক্লাস, এটা জি এলিমেন্টের ক্লাস, এরকম। বুঝতে পারলে কেমন ভাবে জিনিসটা হলো? ক্লাস ইকুয়েশন মানে কি ছিল? হোল জি এর অর্ডার, মানে কি জি এর মধ্যে যত এলিমেন্ট আছে সেটা ইকুয়ালস টু জেড জি এর অর্ডার। জেড জি অর্ডার মানে কি? জেড জি এর মধ্যে যত এলিমেন্ট আছে প্লাস সামেশান এ বিলংস টু এ, কি ছিল? এর ক্লাস, ঠিক আছে? এর ক্লাস মানে কি ছিল বলো তো? সেই জিনিসটাকে এইরকম ছিল, জি ইজ টু সি এ, এরকম ছিল, ঠিক আছে? এইটা মানে কি? জি ইজ টু সি এ মানে কি? জি ইজ টু সি এ এইটা ছিল কি? ক্লাস অফ এর সাথে সেম ছিল, মনে পড়ে? এইটা জি ইজ টু সি, এইটা মানে এইটা ক্লাস অফ এর যতগুলো মেম্বার আছে, তার মানে এর মধ্যে যতগুলো মেম্বার আছে সেটা এটা দিয়ে ডিনোট করা হচ্ছে, আবার এর মধ্যে যতগুলো মেম্বার আছে তার মধ্যে আবার ওই রকম দিয়ে ডিনোট করা হচ্ছে। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? আর এখানে এই সামেশন এ সেটটা কি? এ সেটটা হচ্ছে অ্যাকচুয়ালি এই এ বি সি ডি ই এফ জি, এ বি সি ডি ই এফ জি। বুঝেছো নাকি বোঝোনি বলো? ক্লাস ইকুয়েশনটা একটু হলেও বুঝতে পেরেছো তো নাকি? মানে একটা গ্রুপকে আমরা মানে তাকে ভেঙে ফেলে আমরা স্টাডি করছি, ঠিক আছে? কোন পার্টটা ভালো ঠিকঠাক কমিউনিটিভিটি আচরণ করছে, কোন পার্টটা কমিউনিটিভ হচ্ছে না, সেই জিনিসগুলো আমরা এখানে স্টাডি করছি। বুঝতে পারলে? ঠিক আছে, চলো আমরা জিনিসটাকে অনেকটা ইলাবোরেট ভাঙলাম। অ্যাকচুয়ালি আমাদের প্রুফের জন্য এত জিনিসটা কাজে লাগবে না, আমাদের জাস্ট ক্লাস ইকুয়েশনটা কাজে লাগবে, ঠিক আছে? আমি জাস্ট ক্লাস ইকুয়েশনের একটু হিস্ট্রিটা বলে দিলাম। তাহলে ক্লাস ইকুয়েশনটা আমরা কি জানি? যে জি অর্ডার ইকুয়ালস টু জেড জি এর অর্ডার প্লাস সামেশন এ বিলংস টু এ বলতে পারো, বা এ ডাজ নট বিলংস টু জেড জিও বলতে পারো, ঠিক আছে? ওখানে নিশ্চয়ই দেখিয়েছিলাম যে যারা এখানে ওই যে ক্লাস আমরা ভেঙেছিলাম তারা কিন্তু জেড জি এর বাইরে থেকে আমি ক্লাস ভেঙেছিলাম, তাই না? এই হচ্ছে ব্যাপার। তাহলে এ ডাজ নট বিলংস টু জেড জি, জি ইজ টু সি এ, ওকে? হয় আর দ্য সামেশন রানস ওভার ডিস্টিংক্ট কনজুগেসি ক্লাস রিপ্রেজেন্টেটিভস। ক্লিয়ার? এটা হচ্ছে ক্লাস ইকুয়েশন। তাহলে জি যেহেতু একটা পি গ্রুপ, তাহলে অর্ডার অফ জি ইকুয়াল টু কত হবে? পি টু দি পাওয়ার এন হবে, এটা আগের দিন বলেছিলাম। জি একটা পি গ্রুপ, তাহলে অর্ডার অফ জি ইকুয়ালস টু পি টু দি পাওয়ার এন। এটা আমরা কোথায় গেলাম?
আমরা অন্য থিওরিমে প্রুফ ঢুকে দিয়েছিলাম, ঠিক আছে তাছাড়া বাদ দাও। আমরা এখানে এবার এই জায়গাতে আমরা স্টাডি করছি অর্ডার অফ জি ইকুয়ালস টু পি কিউব বলে দিয়েছিল আমরা, এই তাই তো বলেছিল নাকি প্রবলেমের মধ্যে অর্ডার অফ জি ইকুয়ালস টু পি কিউব বলে দিয়েছিল, ঠিক আছে অর্ডার অফ জি ইকুয়ালস টু পি কিউব। তাহলে জেড জি এর অর্ডারটা কী হবে বলো তো, গ্রেটার ইকুয়ালস টু পি হবে নাকি? এখানে ক্লাস ইকুয়েশনটা কাজে লাগবে না, ঠিক আছে আমার পেজটা উল্টে গেছিল, আমি ততক্ষণ তো বুঝতে পারিনি, খেয়াল করিনি। এখানে ক্লাস ইকুয়েশন কাজে লাগবে না, সরে বাদ দাও। তাহলে এখানে ডিরেক্ট হয়ে যাবে অর্ডার অফ জি ইকুয়ালস টু পি কিউব। তাহলে এবার আমি কি বলতে পারবো, জেড জি এর অর্ডারটা পি এর থেকে বড় অথবা সমান, এটা আগের থিওরি অ্যাপ্লিকেশন থেকে বলছি। তার মানে জেড জি এর অর্ডারটা কি হতে পারবে এবার, হয় পি হবে, নয়তো পি স্কোয়ার হবে, নয়তো পি কিউ হবে, এটা হতে পারবে। আবার জেড জি এর অর্ডারটা পি কিউ হতে পারবে না, কেন বলো তো পি কিউ হতে পারবে না? জেড জি নট ইকুয়ালস টু জি আছে। হ্যাঁ একদম, যদি পি কিউ হয়ে যেত তাহলে এটাকে কন্ট্রাডিক্ট করে যেত, তার মানে পি কিউ হতে পারবে না। তার মানে একমাত্র পসিবিলিটি কি হবে, হয় পি হবে নয়তো পি স্কোয়ার হবে। এখানে যদি মানে তোমার পি গ্রুপ থেকে কোনো অঙ্ক পড়ে এরকম করে ডিসকার্ড করে করে এগোতে হবে, বুঝতে পারলে? এখান থেকে এরকম অঙ্কগুলো আসে কিন্তু খুব ভালো লাগে বেশ। তাহলে জেড জির অর্ডার কী হতে পারবে, হয় পি হবে নয়তো পি স্কোয়ার হবে। আমাদের প্রুফ করতে হবে জেড জির অর্ডারটা পি, তার মানে আমরা জেড জির অর্ডারটা নট ইকুয়াল টু পি স্কোয়ার হবে এটা দেখাবো, নাকি বুঝতে পারো নি? এই সকলেই ভালো করে বোঝো, সবাই বুঝতে পারছো তো এই জিনিসটা কেমনভাবে সব করে ডিসকার্ড করলাম, ভালো করে দেখো। জেড জিটা হচ্ছে সাব গ্রুপ, তার মানে জেড জির অর্ডারটা ওয়ান পি পি স্কোয়ার পি কিউ এটা হতে পারে, তার মধ্যে ওয়ান হতে পারবে না কারণ গেটার ইকুয়ালস টু পি, তাহলে ওয়ান হতে পারবে না। আর পি কিউ হতে পারে না, পি কিউ যদি হয়ে যেত তাহলে জি এর সাথে সেম হয়ে যেত, কিন্তু আমি বলছি এটা জি এর সাথে সেম নয়, তার মানে এটা হতে পারবে না। তার মানে কি পসিবিলিটি, হয় পি নয়তো পি স্কোয়ার। আমাদের দেখাতে হবে জেড জির অর্ডারটা পি, তার মানে কি দেখাবো, জেড জির অর্ডারটা নট ইকুয়ালস টু পি স্কোয়ার এটা দেখাবো। চলো তাহলে অন দ্য কন্ট্রারি লেট জেড জির অর্ডারটা পি স্কোয়ার, আমরা ধরে নিচ্ছি জেড জির অর্ডারটা পি স্কোয়ার, তাহলে কি হবে বলো তো, জেড জির অর্ডারটা পি স্কোয়ার এটা আমরা ধরে নিলাম, জেড জির অর্ডারটা পি স্কোয়ার এটা ধরে নিলাম, তাহলে কি হবে বলো, জেড জিটা নর্মাল সাবগ্রুপ হয় তো নাকি, জেড জি নর্মাল সাবগ্রুপ অফ জি হয়ে যায়, এটা নর্মাল সাবগ্রুপের নোটেশন, ঠিক আছে বা ভাষায় লিখতে পারো জেড জি যে নর্মাল সাবগ্রুপ। তো নর্মাল সাবগ্রুপ যখন হবে তখনই একমাত্র কোশ্চেন কিন্তু এক্সিস্ট করবে, ঠিক আছে যদি এইচটা নর্মাল সাবগ্রুপ অফ জি হয় তখন জি কোশেন্ট এইচ করা যায়, ঠিক আছে তাহলে এখানে ওই রকম জেড জিটা নর্মাল সাবগ্রুপ, তাহলে জি কোশেন্ট জেড জি এটা করা যাবে। তাহলে এর অর্ডার কত হবে বলো, এর অর্ডার মানে অর্ডার অফ জি বাই অর্ডার অফ জেড জি, তাহলে অর্ডার অফ জি হচ্ছে পি কিউব, অর্ডার অফ জেড জি ইকুয়াল টু পি স্কোয়ার ধরে নিয়েছি, ক্লিয়ার কি না? তাহলে কাটাকুটি করলে পি হবে মানে কি প্রাইম, তাই তো নাকি, পিটা তো প্রাইম। তাহলে দেখো জি বাই জেড জি এটা নিজেই একটা গ্রুপ, এই গ্রুপটাকে আমি যদি কে নাম দিই, জি বাই জেড জিকে আমি কে নাম দিলাম, তাহলে কে এমন একটা গ্রুপ তার অর্ডারটা প্রাইম, আর প্রাইম অর্ডারের যে কোনো গ্রুপ কি হয়ে যায়, সাইক্লিক হয়ে যায়, তাই তো? তার মানে জি বাই জেড জি কি হবে, সাইক্লিক হবে নাকি বুঝতে পারো বলো, জি বাই জেড জি কি হবে, সাইক্লিক হবে, ক্লিয়ার? সাইক্লিক মানে কি, জি বাই জেড জি কমিউটেটিভ, ক্লিয়ার? তাহলে এখান থেকে প্রুভ হচ্ছে জি ইজ কমিউটেটিভ, আর জি যদি কমিউটেটিভ না হতো তাহলে জি বাই জেড জি কখনোই কমিউটেটিভ হতে পারতো না, তাহলে এটাই তো কন্ট্রাডিকশন নাকি, বুঝেছো নাকি বোঝনি বলো? সরি আমি একটু ভুল বললাম, না 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 আমি একটু ভুল বললাম, এখান থেকে ডিরেক্টটা বলা যাবে, মানে জি যদি কমিউটেটিভ না হয় তাহলে জি বাই জেড জি কখনোই সাইক্লিক হতে পারে না, ঠিক আছে এটা একটা রেজাল্ট আছে, তোমরা এতে দেখবে তোমার এসকে মাপার বইতে সেকেন্ড সেম এটা পড়া উচিত ছিল, যদি না পড়ে থাকো এসকে মাপার বইতে একটু দেখে নেন। জিটা যদি কমিউটেটিভ না হয় তাহলে জি বাই জেড জিটা কখনোই সাইক্লিক হতে পারবে না, তো জি বাই জেড জি সাইক্লিক এটার মানে হচ্ছে জি ইজ কমিউটেটিভ, ক্লিয়ার? তো জি ইজ কমিউটেটিভ এটাই একটা কন্ট্রাডিকশন, কারণ জিটা নন কমিউটেটিভ ছিল, তার মানে জেড জি এর অর্ডারটা কত হবে, পি হবে, বুঝলে নাকি বুঝলে না, বুঝেছো? চলো এবার নেক্সট একটা প্রবলেম, সেম প্রবলেম একটা বাড়ির কাজ দিচ্ছি, ঠিক আছে প্রবলেমটা কি নিজেরা একটু ট্রাই করবো, না তো পরের দিন করে দেবো। এইচ ডব্লিউ দিচ্ছি মানে একটু ছেড়ে দেবো না, এরপরে করাবো, মাঝখানে একটা এইচ ডব্লিউ দিচ্ছি। জিটা একটা নন কমিউটেটিভ গ্রুপ, জিটা একটা নন কমিউটেটিভ গ্রুপ অফ অর্ডার পি কিউব, মানে জি এর অর্ডার হচ্ছে পি কিউব, জি ইজ নন কমিউটেটিভ গ্রুপ অফ অর্ডার পি কিউব, প্রুভ দ্যাট এক্স টু দি পাওয়ার পি বিলংস টু জেড জি ফর অল এক্স বিলংস টু জি, মানে যে কোনো এলিমেন্টের পাওয়ার যদি আমি পি করে দিই সে সবার সাথে কমিট করবে, এটা প্রুভ করতে হবে। তাহলে এটা মানে কি দেখাবো অ্যাকচুয়ালি বলো তো, এটা মানে কি দেখাবো, এক্স টু দি পাওয়ার পি বিলংস টু জেড জি, এটা মানে কি দেখাবো, অনেক রকমভাবে দেখানো যেতে পারে যদিও,
ঠিক আছে, একটু চেক করবে। ঠিক আছে, আগে আমরা একটা জিনিস করালাম না, যে এ যদি জেড জি এর মধ্যে না থাকে তাহলে, এবং এ যদি জেড জি এর মধ্যে থেকে যায়, তাহলে সি অফ এ এটা ইকুয়ালস টু কী হয়ে যায়, জি হয়ে যায়। এরকমভাবেও দেখাতে পারো তুমি সি অফ এক্স টু দি পাওয়ার পি, এটা দেখাতে পারো, মানে সেন্ট্রালাইজার অফ এক্স টু দি পাওয়ার পি ইকুয়াল টু জি। সেন্ট্রালাইজার অফ এক্স টু দি পাওয়ার পি মানে কি, তাহলে এটা কি করে দেখাবে, মানে জি ইজ টু সি অফ এক্স টু দি পাওয়ার পি, এটা ইকুয়ালস টু ক্লাস অফ এক্স টু দি পাওয়ার পি। ঠিক আছে, তাহলে এখান থেকে কী হবে, ক্লাস অফ এক্স টু দি পাওয়ার যতগুলো মেম্বার আছে এখান থেকে কী হবে, অর্ডার অফ জি বাই ক্লাস অফ এক্স টু দি পাওয়ার পি, এই ক্লাস অফ এক্স টু দি পাওয়ার পি বলছি, সি অফ এক্স টু দি পাওয়ার পি, সি অফ এক্স টু দি পাওয়ার পি ইকুয়ালস টু ক্লাস অফ এক্স টু দি পাওয়ার পি। ঠিক আছে, তোমাকে দেখাতে হবে যে এক্স টু দি পাওয়ার পি ক্লাসে একটাই মেম্বার আছে। এটা যদি দেখিয়ে দাও তাহলে কী প্রমাণ হয়ে যাবে, অর্ডার অফ জি ইকুয়ালস টু অর্ডার অফ এক্স টু দি পাওয়ার পি। সেখান থেকে কী প্রমাণ হয়ে যাবে, যে এই সি অফ এক্স টু দি পাওয়ার পি আর জিটা অ্যাকচুয়ালি সমান। বুঝতে পারলে, আর সমান যদি হয়ে যায় তাহলে সেখান থেকে এটা বলে দিতে পারবো। ক্লিয়ার নাকি ক্লিয়ার নয় বলো? অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার পি ক্লাসে অন্য কেউ থাকবে না, একজনই থাকবে। সেটা তোমাকে দেখাতে হবে, কী করে দেখাবে সেটা একটু ভাববে। ঠিক আছে, ভাববে, এটা ভাবার জন্য দিলাম। প্রবলেমটা বুঝতে পেরেছো? যে প্রবলেমটা হোমওয়ার্ক দিলাম, বুঝতে পেরেছো? হ্যাঁ ওকে, চলো নেক্সট। তাহলে এইগুলো মোটামুটি হলো। চলো আরেকটা খুব ভালো প্রবলেম, এটা প্রায় সময় মানে ছাত্রদের খুব ফেভারিট প্রবলেম এবং টিচারদেরও খুব ফেভারিট, এটা প্রায় সময় পরীক্ষাতে দেওয়া হয়ে থাকে। আজকের ক্লাসটা একটু স্লো হয়ে যাচ্ছে না, চলো একটু স্পিরিট আনা যাক। কনসিডার দ্য গ্রুপ A4, আমরা A4 গ্রুপটাই কনসিডার করি। ঠিক আছে, তাহলে A4 এর অর্ডার কত বলো তো? আচ্ছা, এন এর অর্ডার কত? n ফ্যাক্টোরিয়াল, এন এর অর্ডার কত? n ফ্যাক্টোরিয়াল বাই 2। তাহলে S4 এর অর্ডার কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল মানে 24। তাহলে A4 এর অর্ডার কত হবে? 12, তাই তো? A4 এর অর্ডার 12 হবে। তাহলে আমরা ল্যাগ্রাঞ্জেস থিওরেম কি বলে, ল্যাগ্রাঞ্জেস থিওরেম কি বলে বলো? তারপরে এই জায়গাতে আসছি, কেন এই থিওরেমটা করবো বা এই প্রবলেমটা কেন করবো সেই জন্য আমরা আসছি। আগে বলো ল্যাগ্রাঞ্জেস থিওরেম কি বলে? ল্যাগ্রাঞ্জেস থিওরেম এটাই বলে যে এই যে সাবগ্রুপের অর্ডার, গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। তার মানে এইচ যদি একটা সাবগ্রুপ হয় তাহলে অর্ডার অফ এইচ ডিভাইড অর্ডার অফ জি। ক্লিয়ার? তার মানে যে কোনো সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করছে। ঠিক আছে, আমার কোশ্চেন হচ্ছে উল্টোটা, যদি গ্রুপের অর্ডারকে কেউ ডিভাইড করে ফেলে তাহলে সেই অর্ডারের কি কোনো সাবগ্রুপ এক্সিস্ট করবে, সেটা হচ্ছে আমার প্রশ্ন। নাকি বুঝতে পারো না? আমরা যেরকম আগের বারে পসিবিলিটি চেক করছিলাম যে এইচ এর অর্ডার কত হতে পারে। এইচ যদি ধরো জি এর অর্ডার হচ্ছে 12, তাহলে জি একটা গ্রুপ, জির অর্ডার হচ্ছে 12, আর এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি। ঠিক আছে, তাহলে এইচ এর অর্ডার কি হতে পারে? আমি বলে দিয়েছি যে এইচ এর অর্ডার জি এর অর্ডারকে ডিভাইড করবে, তাহলে 12 কে কে ডিভাইড করবে, তারা এইচ এর অর্ডার হতে পারবে। তাহলে 1 ডিভাইড করবে, 2 ডিভাইড করবে, 3 ডিভাইড করবে, 4, 6, তারপর 12। তাহলে এইচ এর অর্ডার এতগুলো হতে পারবে। বুঝতে পারলে? আমার কোশ্চেন হচ্ছে উল্টোটা, যারা যারা এদেরকে ডিভাইড করবে সেই প্রত্যেকটা অর্ডারের কি সাবগ্রুপ এক্সিস্ট করবে, এটাই হচ্ছে কোশ্চেন আমার। মানে ইফ এম ইজ এ ডিভাইজার অফ এন, তাহলে ইজ দেয়ার এক্সিস্ট, এটা কোশ্চেন, এটা আমার প্রশ্ন। প্রশ্নটা কি? ইজ দেয়ার এক্সিস্ট এ সাবগ্রুপ এইচ সাজ দ্যাট অর্ডার অফ এইচ ইকুয়ালস টু এম। তোমরা তো বলে দিলে যে সাবগ্রুপ থাকলে তারা একটা গ্রুপের অর্ডারকে ডিভাইড করছে, তাহলে অন্য কেউ যদি গ্রুপের অর্ডারকে ডিভাইড করে দেয় সেই অর্ডারের কি কোনো সাবগ্রুপ এক্সিস্ট করবে? সেটাই হচ্ছে ল্যাগ্রাঞ্জেস মানে কনভার্স অফ ল্যাগ্রাঞ্জেস থিওরি। আমরা দেখাবো যে না, এটা সবসময় ট্রু হয় না। বুঝতে পারলে? সেটা আমরা A4 এর জন্য দেখাবো। ঠিক আছে, যে A4 এমন একটা গ্রুপ যে সেখানে তো আমরা দেখাবো যে তার অর্ডারকে একজন ডিভাইড করে দেবে, কিন্তু সেই অর্ডারের কোনো সাবগ্রুপ এক্সিস্ট করছে না। A4 হচ্ছে 12কে 6 ডিভাইড করে, 6 ডিভাইড 12। আমরা দেখাবো A4 এর মধ্যে কোনো সাবগ্রুপের অর্ডার 6 হতে পারবে না। বুঝতে পারলে নাকি পারলে না? বোঝা গেল? তাহলে A4 এর মধ্যে কোনো সাবগ্রুপের অর্ডার 6 হতে পারবে না। এই পসিবল একটা সাবগ্রুপ আছে, লেট H বি এ সাবগ্রুপ অফ A4 such that order of H equals to 6, এরকম ধরে নিচ্ছি। কেটলিটা আমার রুমে নেই রে, ওই পাশে কাউসার রুমে নেই, ও নিয়ে গেছে সকালে। আমার না রে, হ্যাঁ ওর নয়, ঠিক ওই পাশে রুমে কেউ একজন। আর তোর বিয়েটা চামচটা নিয়ে নিস, বুঝলি, কাউসারের কাছে আছে। হ্যাঁ কাটে যেটা। আচ্ছা, অর্ডার অফ H equal to 6 আমি মানে জোর করে ধরে নিলাম যে এরকম কেউ আছে। বুঝতে পারলে? তাহলে এইটা কত হবে বলো, যে A4 এর ইস টু এইচ, এটা কত হবে বলো? A4 ইস টু এইচ মানে কি? আরে বাবা, জি ইস টু এইচ মানে কি? 2 হবে, কারণ অর্ডার অফ A4 বাই অর্ডার অফ এইচ। অর্ডার অফ A4 মানে কত? 12, অর্ডার অফ এইচ মানে হচ্ছে 6, এটা ডিভাইড করলে 2 হবে, তাই তো? 2টা কি প্রাইম, তাই তো?
ওকে, আচ্ছা, একটা রেজাল্ট, একটা খুব স্ট্যান্ডার্ড রেজাল্ট ছিল যে জি ইজ টু এইচ ইকুয়াল টু যদি 2 হয় দেন এইচ ইজ নর্মাল সাবগ্রুপ অফ জি হয়, মনে আছে? হ্যাঁ হ্যাঁ এই জিনিসের রেজাল্টটা ছিল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এইচ অর্ডার যদি 6 হয় তাহলে এইচ ইজ নর্মাল সাবগ্রুপ অফ A4 হয়ে যাবে। ক্লিয়ার? এইচ ইজ নর্মাল সাবগ্রুপ অফ A4। এখান থেকে একটা কন্ট্রাডিকশন দেখাতে হবে, ঠিক আছে? এখান থেকে একটা কন্ট্রাডিকশন দেখাবো, চলো। তাহলে A4 এর নর্মাল সাবগ্রুপ হচ্ছে এইচ, যেখানে এইচ এর অর্ডারটা কত? A4 এর নর্মাল সাবগ্রুপ হচ্ছে এইচ, যেখানে এইচ এর অর্ডারটা হচ্ছে 6, ঠিক আছে? চলো দেখানো যায়। এবার A4 গ্রুপটাকে আমি একটু লিখি। A4 এর মধ্যে কারা থাকে? সব ইভেন পারমুটেশনগুলো থাকে, তাই তো? ইভেন পারমুটেশন কারা? আইডেন্টিটি পারমুটেশন, ইভেন পারমুটেশন হয়ে থাকে। আর যাদের লেন্থ 2 হবে তারা সব ইভেন পারমুটেশন, তার মানে 1 2 3 4 এরকম সব মোটামুটি এটা লিখবে, ঠিক আছে? এটা লিখবে, আশা করি নিজেরাই লিখে নিতে পারবে। সমস্ত 2 লেন্থ যেগুলো হবে, 2 লেন্থ, তারপর তোমার 3 লেন্থ যেগুলো হবে 1 2 4 1 2 4, এটা তো একটা ইভেন পারমুটেশন, মানে এটা 1 4 ইন্টু 1 2 এরকম লেখা যাবে, তখন ইভেন পারমুটেশন। তাহলে সমস্ত ইভেন পারমুটেশনের কালেকশনগুলো নিয়ে A4 তৈরি হবে, ঠিক আছে? তাহলে সেটা তোমরা নিজেরাই আশা করছি লিখে নিতে পারবে। আমি এবার বলছি let there exist a 3 cycle মানে কি? ওই যে 1 2 4, এটা তো 3 সাইকেল, তাই না? এরকম এলিমেন্ট তো এর মধ্যে থাকবে, কারণ এর অর্ডারটা কত, এটা তো ইভেন, তাই না? এটা 1 4 আর 1 2 এরকম লেখা যাবে, কারণ এর মধ্যে অনেক 3 সাইকেল আছে, তাই না? তাহলে এখান থেকে একটা, মানে আমরা কি দেখাবো, এইচটা তো নর্মাল সাবগ্রুপ, আমরা এমন একটা জিনিস দেখাবো এই নর্মালিটি কন্ডিশনটাকে ভায়োলেট করিয়ে দেবো, তাহলেই কন্ট্রাডিকশন চলে আসবে, বুঝতে পারলে? তাহলে সেইটা করার জন্য আমরা A4 থেকে একটা এলিমেন্ট নিচ্ছি, বুঝতে পারলে? A4 থেকে একটা এলিমেন্ট নেবো, সেখানে এটাকে একটা গন্ডগোল তৈরি করবো, ঠিক আছে? তাহলে একটা 3 সাইকেল আলফা নিচ্ছি, সাজ দ্যাট আলফা ডাজ নট বিলংস টু এইচ, এটা নিচ্ছি, ঠিক আছে? আলফা ডাজ নট বিলংস টু এইচ, ওকে? মানে এমন একটা 3 সাইকেল নিলাম, আমরা দেখাবো যে সমস্ত 3 সাইকেলগুলো হচ্ছে এইচ এর মধ্যে চলে গেছে, নাকি এখান থেকে কি দেখাতে হবে, কন্ট্রাডিকশনটা করতে গেছে? আচ্ছা চলো দেখা যাক। তাহলে আলফা এইচ এর মধ্যে থেকে না নিয়ে একটা 3 সাইকেল নিলাম যেটা এইচ এর বাইরে থেকে নিয়েছি, তাহলে কি হবে? তাহলে দেন আলফা ইন্টু এইচ করো, এটা বিলংস টু জি বাই এইচ হবে। আরে বাবা, জি বাই এইচ এর মেম্বারগুলো কারা? কোশ্চেন গ্রুপ কেমন দেখতে হয়? এ ইন্টু এইচ ফর্মেট দেখতে হয় তো, সাজ দ্যাট এ বিলংস টু জি, তাই না? মানে যেটা দিয়ে মাল্টিপ্লাই করছি সেটা জি এর এলিমেন্ট, তাহলে সেই রকম এখানে A4 আছে, A4 থেকে একটা এলিমেন্ট আমি আলফা নিয়েছি, আলফা দিয়ে মাল্টিপ্লাই করছি, তারপর সেটা জি বাই এইচে চলে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার কি না? হ্যাঁ দাদা। এবার জি বাই এইচ এর অর্ডার কত? 2, তাহলে এটা একটা সাইক্লিক গ্রুপ যার অর্ডার 2। তাহলে যে কোনো একটা সাইক্লিক গ্রুপের ওই অর্ডার যদি আমি করি, ধরো জি একটা গ্রুপ, তার অর্ডার একটা সাইক্লিক গ্রুপ, তার অর্ডার হচ্ছে এন, তখন এর মধ্যে যে কোনো এলিমেন্ট জি যদি তুমি নাও তার পাওয়ারে যদি তুমি এন করে দাও তাহলে সেটা আইডেন্টিটি দিয়ে দেবে, যে কোনো একটা সাইক্লিক গ্রুপ করে দেখবে, ঠিক আছে? তার অর্ডার দিয়ে যদি পাওয়ার করে দাও তাহলে সেটা আইডেন্টিটি হয়ে যায়। তাহলে এর পাওয়ারে যদি আলফা এইচ এর পাওয়ারে যদি 2 করি তাহলে কি হবে? আইডেন্টিটি। আর জি বাই এইচ আইডেন্টিটি এইচ, তার মানে এইচ হয়ে যাবে, তাই তো? এবার এটা মানে কি বলো? আলফা স্কোয়ার এইচ তো, নাকি? আরে বাবা, এইচ ইন্টু বিএইচ, এটা কেমন করে ডিফাইন করা থাকে? এবিএইচ, এবি ইন্টু এইচ। তাহলে এখানে এটা দুটো আছে, মানে আলফা স্কোয়ার এইচ ইকুয়াল টু এইচ। এখান থেকে কি বলা যাবে বলো তো? আলফা স্কোয়ার বিলংস টু এইচ বলা যাবে? হ্যাঁ স্যার বলা যাবে। এটা কারণ কি, এইচ ইকুয়ালস টু বিএইচ হলে কি হয়, এ ইন্টু বি ইনভার্স বিলংস টু এইচ হয়ে যায়, এই এলিমেন্টটা ইন্টু এই এলিমেন্টের ইনভার্স। তাহলে এখানে আলফা স্কোয়ার আর এখানে আইডেন্টিটি আছে, আলফা স্কোয়ার আর আইডেন্টিটি ইনভার্স, তার মানে আইডেন্টিটি সেটা বিলংস টু এইচ। এবার এখান থেকে কি বলতে পারবো? আলফা স্কোয়ারটা এইচ এর মধ্যে আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে কি আমি বলতে পারবো যে আলফা ইনভার্স বিলংস টু এইচ? এটা গ্রুপের প্রপার্টি থেকে পাবো না, এটা 3 সাইকেলের প্রপার্টি থেকে পাবো। আলফা স্কোয়ারটা হচ্ছে 3 সাইকেল, মানে কি না সরি, আলফা স্কোয়ার 3 সাইকেল কেন, সরি ভুল বললাম। আলফাটা 3 সাইকেল, 3 সাইকেল মানে কি, আলফার অর্ডারটা হচ্ছে 3, মানে আলফার পাওয়ারে 3 করলে আইডেন্টিটি পাওয়া যায়, কারণ আলফা স্কোয়ার ইন্টু আলফা করলে আইডেন্টিটি পাওয়া যায়, তার মানে আলফা ইনভার্স ইকুয়াল টু আলফা স্কোয়ার। বুঝলে নাকি বুঝলে না? আরে বাবা, এ ইন্টু বি করলে যদি আইডেন্টিটি হয় তাহলে কি বলা যাবে? বি ইনভার্স ইকুয়ালস টু এ, তাহলে আলফা ইনভার্স ইকুয়াল টু আলফা স্কোয়ার হয়ে যাবে এটা। তাহলে এটা এখান থেকে বলা যাবে কি, বি ইনভার্স ইকুয়ালস টু এ, সেখান থেকে এটা ইউজ করি। তাহলে আলফা স্কোয়ার মানে কি, সেটা আলফা ইনভার্স, যেহেতু এটা 3 সাইকেল। তাহলে এখান থেকে কি মনে হচ্ছে? এবার এটা একটা সাবগ্রুপের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট যদি থাকে, যদি এ বিলংস টু এইচ হয় তাহলে এ ইনভার্স বিলংস টু এইচ, যেহেতু সাবগ্রুপ। আলফা ইনভার্স আছে তাহলে আলফা বিলংস টু এইচ।
আরেকবার ইনভার্স চাপিয়ে দিলে সেটাও এইচ এর মধ্যে থাকবে, সেখানে আলফা বিলংস টু এইচ। তাহলে এটাই হচ্ছে একটা কন্ট্রাডিকশন চলে এলো। আমরা তো আলফাটা এইচ এর মধ্যে থেকে নিই নি, আলফা ডাজ নট বিলংস টু এইচ ছিল, আর এখান থেকে দেখে আলফা বিলংস টু এইচ। তার মানে একটাই কি, এইরকম কোনো এইচ অ্যাকচুয়ালি এক্সিস্ট করতে পারে না। মানে এমন কোনো একটা সেট থাকতে পারে যার মধ্যে একটা এলিমেন্ট আছে আবার সেই এলিমেন্টটা ওর মধ্যে নেই, এরকম তো হতে পারে না। সেটের কন্ডিশনটাকে ভায়োলেট করে যাচ্ছে, তাই না? সেটাই কন্ট্রাডিকশন। তাহলে এখান থেকেই প্রমাণ হলো যে A4 এর মধ্যে অ্যাকচুয়ালি 6 অর্ডারের কোনো গ্রুপ নেই। বোঝা গেল? মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে চলো, আজকে থিওরি আমি করছি না, আজকে শুধু প্রবলেম আমি করবো, ঠিক আছে? আজকে শুধু প্রবলেম, থিওরি আমি পরে করবো, ঠিক আছে? আপাতত প্রবলেম করানো যাক। আজকে সাইলো থিওরিমের স্টেটমেন্ট বলবো আর সাইলো থিওরিম নিয়ে প্রবলেম করবো আমরা, ঠিক আছে? প্রবলেম একটু হোক, তারপর মানে থিওরি করতে গিয়ে সময়টা বেশি নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তখন প্রবলেমগুলো হয় না, আর এক্সামে তো প্রবলেম শুদ্ধ আসবে, ঠিক আছে? তো সেইগুলো আমাদের একটু করতে হবে। চলো জিনিসগুলোকে করা যাক। এইগুলো সামনাসামনি করালে তো খুব ভালো বোঝা যায়, মানে অনলাইনের থেকে সামনাসামনি লাইভ ক্লাসে তো দুর্দান্ত বোঝা যায়, বুঝলে? আগের বছর অনেকের এটা মানে সামনে ক্লাস নিয়েছিলাম, তখন স্যারের কাছেই পড়াতাম। আচ্ছা তাহলে এটা নেক্সট একটা থিওরিম আছে, কনভার্স অফ ল্যাগ্রাঞ্জেস থিওরিম, ঠিক আছে? আমি জাস্ট স্টেটমেন্টটা বলে দিয়ে বেরিয়ে যাবো, প্রুফ আমি পরে করাবো, ঠিক আছে? প্রুফ আজকে করাবো না, প্রুফ পরে করাবো। কনভার্স অফ ল্যাগ্রাঞ্জেস থিওরিম, ল্যাগ্রাঞ্জেস থিওরিম, কনভার্স অফ ল্যাগ্রাঞ্জেস থিওরিম কি বলছে? উল্টোটাও ট্রু হবে, মানে যে কোনো একটা গ্রুপ তার অর্ডারকে যদি কোনো একটা নাম্বার ডিভাইড করে তাহলে সেই অর্ডারের একটা সাবগ্রুপ এক্সিস্ট করবে যদি বলে একটা কন্ডিশন থাকবে, একটা কন্ডিশনের রেসপেক্টে ওটা হবে, ঠিক আছে? মানে আমরা কি দেখালাম, যে একটা গ্রুপ আছে, তার অর্ডার আছে, তার অর্ডারকে যে কেউ যদি ডিভাইড করে দেয় সেই অর্ডারের সাবগ্রুপ নাও থাকতে পারে। যেরকম দেখলাম 12 অর্ডারের একটা গ্রুপ হচ্ছে A4, তাকে ডিভাইড করছে 6, কিন্তু A4 এর মধ্যে 6 অর্ডারের কোনো সাবগ্রুপ নেই, সেটা আমরা দেখিয়ে দিয়েছি। তাহলে সবসময় নাও থাকতে পারে, কিন্তু কখন থাকবে তার কন্ডিশনটাকে আমরা এস্টাবলিশ করছি। জিটা যদি একটা ফাইনাইট কমিউটেটিভ গ্রুপ হয়ে যায়, তাহলে আগেরবারে দেখেছিলে যে A4 ফাইনাইট তো ঠিক আছে, কিন্তু কমিউটেটিভ নয়, সেই কারণটা হচ্ছিল না। কিন্তু যদি তুমি একটা কমিউটেটিভ গ্রুপ নিয়ে নিতে তাহলে দেখতে পেতে যে কোনো ডিভাইজারের রেসপেক্টে তুমি সাবগ্রুপ পেয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে জি বি এ ফাইনাইট কমিউটেটিভ গ্রুপ অফ অর্ডার n, তখন n ইকুয়ালস টু অর্ডার অফ জি বি এ ফাইনাইট কমিউটেটিভ গ্রুপ অফ অর্ডার n অ্যান্ড m ডিভাইড করছি n কে, m ডিভাইড n, m বিলংস টু ন্যাচারাল নাম্বার, দেন G has a subgroup of order m. ঝটপট লিখে ফেলো। Let G be a finite commutative group of order n if small m divide small n where small m belongs to natural number, then G has a subgroup of order small m. শুধু সাবগ্রুপ, এটা নর্মাল সাবগ্রুপ হয়ে যাবে। কেন? কারণ একটা কমিউটেটিভ গ্রুপের মধ্যে যে কোনো সাবগ্রুপ নর্মাল হয়ে যায়। ওকে, অ্যাকচুয়ালি এইরকম টাইপের একটা নর্মালিটির কন্ডিশন আমরা সাইলো সেকেন্ড থিওরিমে গিয়ে দেখবো, বুঝতে পারলে? দেখবো সেগুলো। এটা বুঝতে পেরেছো? তার মানে ধরো আমি বললাম যে Z12 এর অর্ডার কত? 12, তখন একে কে ডিভাইড করছে? 1 2 3 4 6, তারপরে 12। তারপরে Z12 এর মধ্যে 1 অর্ডারের এলিমেন্ট, 2 অর্ডারের এলিমেন্ট, 3 অর্ডারের এলিমেন্ট, 4 অর্ডারের এলিমেন্ট, 6 অর্ডারের এলিমেন্ট, 12 অর্ডারের এলিমেন্ট, সব কটা অর্ডারের এলিমেন্ট, এই সব কটা অর্ডারের সাবগ্রুপ এক্সিস্ট করবে, বোঝা গেল? ইন পার্টিকুলার এখানে আরো ক্লিয়ারলি বলতে পারবো যে Z12 এর মধ্যে 1 অর্ডারের একটা সাবগ্রুপ থাকবে, 2 অর্ডারের একটা সাবগ্রুপ থাকবে। মানে এম অর্ডারের সাবগ্রুপ আছে মানেই তুমি কখনোই গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে এম অর্ডারের এক্স্যাক্টলি একটা সাবগ্রুপ আছে, এটা কখনোই বলতে পারবে না। কিন্তু এখানে তুমি বলতে পারবে যে Z12 এর মধ্যে 3 অর্ডারের এক্স্যাক্টলি একটাই সাবগ্রুপ আছে, বা 6 অর্ডারের এক্স্যাক্টলি একটাই সাবগ্রুপ আছে, এটা একদম স্ট্রিক্টলি বলে দিতে পারবে, ঠিক আছে? এইগুলো আমরা হচ্ছে সাইলো থিওরিম থেকে দেখবো, ঠিক আছে? মানে কতগুলো সাবগ্রুপ থাকবে সেই নাম্বারগুলো বের করে ফেলতে পারবো। মানে সাইলো থিওরিম কেন সাংঘাতিক রকমের ইম্পর্টেন্ট, তুমি ধরো একটা ডিভাইজারের রেসপেক্ট একটা সাবগ্রুপ বের করলে, সাইলো থিওরিম দিয়ে তুমি এক্স্যাক্টলি বের করে ফেলতে পারবে যে কতগুলো সাবগ্রুপ আছে। ধরো 12 অর্ডারের একটা গ্রুপ আর 4 অর্ডারের কতগুলো সাবগ্রুপ আছে ধরো, সেগুলো তুমি বের করে ফেলতে পারবে, বুঝতে পারলে? সেগুলো আমরা আসবো, ঠিক আছে? আগে কনভার্স অফ ল্যাগ্রাঞ্জেস থিওরিমটা বুঝতে পেরেছো? কনভার্স অফ ল্যাগ্রাঞ্জেস থিওরিমটা বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে একটা প্রবলেম করানো যাক। হেডিং করো প্রবলেম। Let H and K be two subgroups of a commutative group G.
লিখে ফেলো। লেট এইচ অ্যান্ড কে বি টু সাব গ্রুপস অফ এ কমিউটেটিভ গ্রুপ জি, মানে যেটা হচ্ছে অ্যাবেলিয়ান। লেট এইচ অ্যান্ড কে বি টু সাব গ্রুপস অফ এ কমিউটেটিভ গ্রুপ জি if order of h equals to m, order of k equals to n, and d equals to gcd, gcd no, LCM, d equals to LCM of m and n, then prove that g has a subgroup of order d. প্রবলেমটা বুঝতে পেরেছো? এইচ অ্যান্ড কে দুটো সাবগ্রুপ আছে কমিউটেটিভ গ্রুপ জি। ইফ অর্ডার অফ এইচ ইকুয়ালস টু এম অ্যান্ড অর্ডার অফ কে ইকুয়ালস টু এন অ্যান্ড ডি হচ্ছে জিটা অফ এলসিএম অফ এটা, তাহলে জি এর মধ্যে একটা এই অর্ডার এলিমেন্ট থাকে। তাহলে তোমাদের মাথার মধ্যে নিশ্চয়ই হিট করছে যে জি এর মানে সব জিটা তো যেহেতু আছে অ্যাবেলিয়ান গ্রুপ আছে মানে কমিউটেটিভ, আর কমিউটেটিভ গ্রুপের মধ্যে তো ল্যাগ্রাঞ্জের যে থিওরিম তার কনভার্সটা তো ট্রু হয়, মানে যে কোনো ডিভাইজন নিলে সেই ডিভাইজরের একটা মানে সেই ডিভাইজরের রেসপেক্টে একটা সাবগ্রুপ পাওয়া যায় যার অর্ডারটা ওই ডিভাইজারটা হবে, তাই না? সেইটা তাহলে এটা অ্যাবেলিয়ান আছে, তারপরে ডি একটা আছে, মানে ডি অর্ডারের তো একটা সাবগ্রুপ থাকার কথা, তারপরে এটা প্রুফ করার কি আছে, তাই না? এটা মনে হচ্ছে না নাকি? বুঝতে পারো নি? এটা তো এটা মনে হওয়াটা স্বাভাবিক, কিন্তু তোমাকে কে বললো যে এই যে ডি যে এলসিএম অফ এম এন যেটা হবে সেটা ওর যে ডিভাইজার হবে বা ওর থেকে বড় হয়ে যাবে না, তার কি গ্যারান্টি আছে? এমন তো হতেই পারে। আচ্ছা চলো, মানে তোমাকে অ্যাকচুয়ালি শো করতে হবে এই যে ডিটা ওই যে জি এর অর্ডারকে ডিভাইড করছে, এটা তোমাকে শো করতে হবে। এটা শো করতে পারলেই তারপর কনভার্স অফ ল্যাগ্রাঞ্জ থিওরেম থেকে তুমি বলে দিতে পারবে, নাকি? বুঝতে পারো? আরে বাবা, কনভার্স অফ ল্যাগ্রাঞ্জ থিওরেম কি বলছে? জি এর অর্ডার এন, সেই অর্ডারটাকে যদি একটা এম ডিভাইড করে তাহলে এমন একটা সাবগ্রুপ থাকবে যার অর্ডারটা এম। তাহলে আমরা কি দেখাবো? এই ডিটা অ্যাকচুয়ালি জি এর অর্ডারকে ডিভাইড করছে, এটাই দেখাবো আমরা, নাকি? বুঝতে পারো? বোঝা গেল? সেটা দেখিয়ে দিতে পারলেই কাজ শেষ। চলো দেখানো যাক। চলো হেডিং করা প্রুফ, হ্যাঁ 2 লাইনের প্রুফ, কিচ্ছু নেই প্রুফের মধ্যে। এই আজকে প্রবলেমগুলো করতে ভালো লাগছে নাকি লাগছে না বলো? আজকে কিন্তু একটা থিওরি হয়নি, শুধু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তাহলে এইচটা নর্মাল সাবগ্রুপ অফ জি, ঠিক আছে? কেটাও নর্মাল সাবগ্রুপ অফ জি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি বলতে পারবো এইচ কে ইজ এ সাবগ্রুপ অফ জি, এটা বলা যাবে। কোশ্চেন তো খালি সাবগ্রুপ বলা রয়েছে, তাই নর্মাল সাবগ্রুপ বলে দেওয়া আছে। এইচ অ্যান্ড কে বি টু, ও সাবগ্রুপ বলে দেওয়া আছে, সাবগ্রুপ আছে। সাবগ্রুপ বললে আর অ্যাবেলিয়ান তো যে কোনো কমিউটেটিভ গ্রুপ, তো কমিউটেটিভ গ্রুপে যে কোনো সাবগ্রুপ তো নর্মাল হয়ে যায়। কমিউটেটিভ গ্রুপে যে কোনো সাবগ্রুপ নর্মাল হয়ে যায়। নর্মালিটির কন্ডিশন কি বলো? সেটা বলতে পারলেই হয়ে যাবে। এইচটা নর্মাল সাবগ্রুপ কখন হবে? যদি এইচ ইকুয়ালস টু এইচ এ হয়, তাই না? নাকি? বুঝতে পারো? এইচ ইকুয়াল টু এইচ এ, এটা হয়ে গেলে এইচটা নর্মাল হবে, তাই না? এটা কি করে তুমি দেখাবে বলো? এইচ মানে কি? এইচ মানে কি? এইচ মানে কি ফর্মে এলিমেন্ট? এ ইন্টু এইচ ফর্মে সাজ দ্যাট এইচ বিলংস টু এইচ, এটা। আর এইচ এ ফর্মের মানে কি? মানে এইচ ইন্টু এ ফর্মে সাজ দ্যাট এইচ বিলংস টু এইচ। আর এটা যেটা যদি কমিউটেটিভ হয়, এইচ এবং এইচ এদের মধ্যে তো কোনো তফাতই নেই, তার মানে এ এইচ এবং এইচ এ তারা তো ইকুয়াল, আর তারা ইকুয়াল মানে এইচটা নর্মাল। ক্লিয়ার কি না? মোটামুটি এটা মনে রাখবে যে কোনো একটা কমিউটেটিভ গ্রুপ যদি হয়ে যায় তার যে কোনো সাবগ্রুপ নর্মাল হয়ে যায়, বুঝতে পারলে? আর এই এইচ কে এটা সাবগ্রুপ হওয়ার জন্য দুটোর মধ্যে যে কোনো একটাকে নর্মাল হওয়াটা ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? তাহলে এইচ কেটা একটা সাবগ্রুপ হবে, যেহেতু দুজনেই নর্মাল সেটা সাবগ্রুপ হবে, ঠিক আছে? এবং এইচ জিটা যেহেতু ফাইনাইট গ্রুপ, তাহলে এইচ কেটা ফাইনাইট গ্রুপ হবে, ঠিক আছে? এইচ কেটা ফাইনাইট। চলো এবার কি বলতে পারবো? এবার দেখো এখান থেকে আমরা কি জিনিসটা করছি, খুব ছোট্ট ছোট্ট স্টেপে আমরা এগোবো। এইচ সাবসেট অফ এইচ কেটা বলতে পারবো, কারণ কি এইচ কে ইন পার্টিকুলার যদি এইচ কের মধ্যে কোন এলিমেন্টগুলো আছে বলো? এইচ কের মধ্যে এইচ এর এইচ আর কে থেকে কে এলিমেন্ট, সাজ দ্যাট এইচ বিলংস টু এইচ, কে বিলংস টু কে, এরকম যত রাজ্যে নেওয়া যায় সেই রকম জিনিসগুলোর কম্বিনেশন করে আমরা এটা পাবো। ক্লিয়ার? তাহলে ইন পার্টিকুলার যদি কে না নিয়ে এখানে শুধু আইডেন্টিটি আমি নিয়ে নিই তাহলে কি পাবো? শুধুমাত্র এইচ পাবো না, সেটা সাবসেট হয়ে যাবে। বোঝা গেল? কে এর জায়গায় শুধু আইডেন্টিটি নিয়ে নাও, তাহলে শুধু এইচ পাবে, এইচ মানে সেটা ক্যাপিটাল এইচ। ওকে, তার মানে এটাই সাবসেট হবে। ক্লিয়ার? এটা সাবসেট হবে, এটা ক্লিয়ার? হ্যাঁ তো এটা সাবসেট হবে। এখান থেকে কি করে পাবো বলো?
সাবসেট সাবগ্রুপ হচ্ছে মানে কি এইচ এর অর্ডারকে ডিভাইড করবে, সিমিলারলি কে এর অর্ডার এইচ কে অর্ডারকে ডিভাইড করবে। সব মানে যেহেতু কমিউটেটিভের মধ্যে হচ্ছে মানে সবাই নর্মাল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার কী হবে, এখান থেকে কী বলতে পারবো, এম কী করবে এইচ কে অর্ডারকে ডিভাইড করছে, আর এখান থেকে কী বলবো এন কী করবে এইচ কে অর্ডারকে ডিভাইড করছে। ক্লিয়ার? এখান থেকে কী বলতে পারবো, এখান থেকে বলতে পারবো আমি যদি বলি যে 12 যে কোনো একটা নাম্বারকে ডিভাইড করছে আর 15 একটা নাম্বারকে ডিভাইড করছে, তাহলে এক্স, এটা এক্স, তাহলে এই দুজনের এলসিএমটাও তাকে ডিভাইড করবে, তাই না? যে কোনো দুটো নাম্বার যদি ডিভাইড করে তাহলে এই দুটো নাম্বারে এলসিএমও একে ডিভাইড করবে, তাহলে সেই জন্য আমরা বলতে পারছি যে এলসিএম অফ এম অ্যান্ড এন ডিভাইড করছে কাকে এইচ কমা কে কে, এইচ ইন্টু কে। আর এইচ কেটা সাবগ্রুপ সেটা আবার কাকে ডিভাইড করবে অর্ডার অফ জি কে ডিভাইড করবে, তাহলে আর এলসিএম অফ এম এন মানে হচ্ছে ডি, তাহলে এখান থেকে কী বললো ডি ডিভাইড অর্ডার অফ জি। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি যেহেতু যেটা কমিউটেটিভ, সো বাই কনভার্স অফ ল্যাগ্রাঞ্জেস থিওরেম দেয়ার এক্সিস্টেড সাবগ্রুপ অফ জি সাজ দ্যাট there is a subgroup of G such that subgroup L of G such that order of L equals to D. বুঝতে পারলে প্রবলেমটা? খুব ভালো একটা প্রবলেম এটা, প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এই সাহিল বুঝতে পেরেছো প্রবলেমটা? হ্যাঁ দাদা। ঠিক আছে, আর একটা কি দুটো প্রবলেম করাবো, করে আছে ক্লাসটা এখানেই রাখবো। ঠিক আছে, চলো সাইলো থিওরেমটা স্ট্রেট করে দিই, স্ট্রেট করে দিয়ে একটু বুঝিয়ে দেবো, দিয়ে সাইলো থিওরেম দিয়ে কটা প্রবলেম করাবো, দেখবে কত ইজিলি প্রবলেমগুলো করা যায়। সাইলো থিওরেম আজকে করাচ্ছি, আজকে সাইলো থিওরেমের প্রুফ আমি করাবো না, ঠিক আছে, প্রুফটা একটা এক্সট্রা ক্লাস নেবো, সেই ক্লাসে আমি এই যে কনভার্স অফ ল্যাগ্রাঞ্জ থিওরেম আর সাইলো থিওরেমের প্রুফগুলো আমি সেই ক্লাসে করাবো। আজকে ক্লাসটা আমি প্রবলেমের ক্লাস। ওকে, সো যেটা বলার কথা, সাইলো থিওরেম থেকে প্রত্যেক বছর কিন্তু ভালো অ্যামাউন্টের একটা কোশ্চেন আসে, ঠিক আছে, ভালো নাম্বার পাওয়া যায়, তো চেষ্টা করবে সাইলো থিওরেম থেকে যেন একটা নাম্বারও না ছাড়ে, ঠিক আছে, এটা চেষ্টা করবে। এখান থেকে নাম্বার পাওয়াটা কিন্তু খুব ইজি এবং ভুল যাওয়ার চান্স খুব কম, মানে খুব সিস্টেমেটিক জিনিস এটা। তো সাইলো ফার্স্ট থিওরেম, সাইলো থিওরেম কেন ইম্পর্টেন্ট, কেন পড়বো সেটা কিন্তু আমি বললাম অলরেডি, যে ওই যে মানে ওই নাম্বারগুলো নিয়ে আমরা মানে সাইলো থিওরেম পড়বো কেন, মানে সেটা আমরা গ্রুপের অর্ডার নেব, গ্রুপের অর্ডারকে অ্যানালিসিস করে আমরা বলে দিতে পারবো যে এক্স্যাক্টলি কোন কোন অর্ডারের সাবগ্রুপ থাকবে, কোন কোন অর্ডারের সাবগ্রুপ থাকবে না, কতগুলো সাবগ্রুপ থাকবে, ঠিক আছে, সেইগুলো। এবং সেখান থেকে একটা রেজাল্ট আছে, যদি সাইলো সাবগ্রুপ, মানে সাইলো সাবগ্রুপ পরে আমরা আসবো, মানে একটা নাম্বারের রেসপেক্টে যে সাবগ্রুপ পাবো তাকে আমরা বলবো সাইলো সাবগ্রুপ, ঠিক আছে, যাই হোক। তো সাইলো সাবগ্রুপ যদি ইউনিক হয়ে যায় তাহলে সেটা নর্মাল হয়ে যায়, ঠিক আছে, সেটাও নর্মাল প্রুফ করার আর একটা কন্ডিশন, ঠিক আছে। তো সেখানে কিন্তু খুব ভালোভাবে এটা করা যায়, ঠিক আছে। তো সেগুলো আমরা ধীরে ধীরে আসবো। তো সাইলো থিওরিমস প্রচুর প্রবলেম করতে হবে, বুঝলে তো, আরও অনেক পিডিএফ আমি পাঠাবো, ঠিক আছে, যে পিডিএফগুলো পাঠাচ্ছি একবার ডে টু ডে কমপ্লিট করে নাও, প্রচুর প্রবলেম পাঠাচ্ছি কিন্তু, ঠিক আছে। আর সামনের বুধবার তো আমি এক্সাম নিচ্ছি, ঠিক আছে। সাইলো SYLOW সাইলোস ফার্স্ট থিওরেম, সাইলো ফার্স্ট থিওরেমে অনেকগুলো তোমার আছে, ফর্ম আছে, তো তার মধ্যে একটা ফর্ম আমি লেখাচ্ছি, বইতে হয়তো আরও অনেক রকম ফর্ম তুমি পেতে পারো, ঠিক আছে, একটা ফর্ম আমি লেখাচ্ছি, পরে যখন এই থিওরেমটা প্রুফ করাবো তখন আরও অনেক রকম ফর্ম আমি লেখাবো, ঠিক আছে। আজকে একটা ফর্ম লেখাচ্ছি, তাহলে লেখো লেট জি বি এ ফাইনাইট গ্রুপ অফ অর্ডার, লেট জি বি এ ফাইনাইট গ্রুপ অফ অর্ডার p to the power r into m, ঠিক আছে, লেট জি বি এ ফাইনাইট গ্রুপ অফ অর্ডার p to the power r into m where p is a prime, মানে কি, মানে হচ্ছে জি এর যে অর্ডারটা আছে তাকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি, পরে আমরা দেখবো শুধু p to the power r into m নয়, আমরা এটাকে এরকম করে লিখবো p to the power r into q to the power s, এরকম করে লিখবো, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি প্রাইম ফ্যাক্টরাইজেশন করা হয়, বোঝা গেল। সেগুলো আমরা যখন অঙ্ক করবো তখন আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। থিওরেমের স্টেটমেন্ট দিকে ভালো করে খেয়াল করো, জি বি এ ফাইনাইট গ্রুপ অফ অর্ডার p to the power r into m, কেমনভাবে লিখতে হবে সেটা ভালো করে বোঝো, এমটা যা খুশি হতে পারে, আমাদের মাথা খাওয়ানোর দরকার নেই, আমাদের শুধু p to the power r ফর্মে লিখলেই হলো, ঠিক আছে। where p is a prime number and এটা মাথায় রাখতে হবে, and m এবং r এরা n এর মধ্যে আছে, মানে পজিটিভ ইন্টিজার, এবং m এবং r পজিটিভ ইন্টিজার such that জিসিডি অফ p, m এরা 1 হবে, মানে এরা রিলেটিভলি প্রাইম। যে কোনো রকমভাবে লিখলে হবে না, তুমি ধরো এরকম লিখলে 2 to the power 3 into 12, এটা লিখলে কিন্তু হবে না, কারণ 2 এবং 12 এর জিসিডি কখনোই 1 হয় না। তাহলে এইটা হলে অ্যাকচুয়ালি তোমার লেখাটা উচিত কি, যে 2 to the power 4 বা কি লেখা যাবে 2 to the power 5 into 3, এরকমভাবে লেখা উচিত। তাহলে দেখো এই 2 এবং 3 এর জিসিডি হচ্ছে কত, 1। ক্লিয়ার?
বোঝা গেল আশা করছি। তাহলে let G be a finite group of order p to the power r into m where p is prime and m r belongs to n and GCD of p, m equals to 1, মানে প্রাইম ফ্যাক্টরাইজেশন যদি আমরা করে ফেলি, then G has a subgroup of order p to the power k, then G has a subgroup of order p to the power k where k satisfying 0 less than equals to k less than equals to r, মানে এই যে p to the power r তার থেকে ছোট অর্ডার বা ওই p to the power r অর্ডারের সাবগ্রুপ আমি পাবো। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি বলো? তাহলে একটা জিনিস ভালো করে ভেবে দেখো তো, আমরা শুধুমাত্র গ্রুপের অর্ডারটাকে দেখেই আমি বলে দেবো যে তার কি অর্ডারের সাবগ্রুপ থাকতে পারে, মানে গ্রুপের দিকে আমরা তাকাবোই না। এটাই হচ্ছে সাইলো থিওরিমের মানে গুরুত্ব। বোঝা গেল নাকি গেল না? এই থিওরিমের স্টেটমেন্ট ভালো বুঝতে পেরেছো? হ্যাঁ ওকে, তাহলে এর প্রুফটা রয়েছে, এর প্রুফটা এক্সট্রিম লেভেলের বড়, মানে ইন্ডাকশন দিয়ে করতে হয়, অনেক বড় প্রুফ। ঠিক আছে, সেই প্রুফে আমরা এখন যাচ্ছি না, এবার আমরা সাইলো থেকে সেকেন্ড থিওরিমে যাচ্ছি। তারপরে সাইলো ফার্স্ট থিওরেম কি বলছে, জাস্ট এক্সিস্টেন্স নিয়ে বলছে, যে এক্সিস্টেন্স থাকবে কি থাকবে না। ঠিক আছে, শুধু এক্সিস্টেন্স কতগুলো থাকবে বা তার ক্যারেক্টারিস্টিক কেমন হবে সেগুলো কিছু বলছে না। কিন্তু সাইলো ফার্স্ট থিওরেম কি বলছে, যদি তার অর্ডারটাকে আমি এরকম ফর্মে এক্সপ্রেস করতে পারি তাহলে, এবং যদি জিসিডি এইগুলো কন্ডিশনগুলো স্যাটিসফাই করে, তাহলে এই অর্ডারের একটা এলিমেন্ট এক্সিস্ট করবে। এক্সিস্টেন্স নিয়ে বলছে। ঠিক আছে, যে কতগুলো থাকবে, তার নাম্বার কি, সেইগুলো নিয়ে বলছে না, বা তার ক্যারেক্টারিস্টিক কেমন হবে সেগুলো নিয়ে বলছে না, শুধুমাত্র এক্সিস্ট করবে, এক্সিস্টেন্স নিয়েই বলছে। ওকে, নেক্সট এবার সাইলো সেকেন্ড থিওরেম। সাইলো সেকেন্ড থিওরেম কি বলছে, যদি আচ্ছা এবার একটা কথা, এই যে পি টু দি পাওয়ার কে, তাহলে জি একটা সাবগ্রুপ এইচ পাচ্ছি যার অর্ডারটা পি টু দি পাওয়ার কে, তাহলে এইচটাকে আমরা কি গ্রুপ বলবো, পি গ্রুপ বলবো নাকি? বুঝতে পারো নি? আর এবার যে কোনো একটা গ্রুপ জি এর যদি পি গ্রুপ হয়ে যায়, ইফ অ্যান্ড অনলি তাকে পি টু দি পাওয়ার এন আকারে লেখা যাবে। এটা আমি বলেছিলাম, পি টু দি পাওয়ার এন আকারে লেখা গেলে পি গ্রুপ, আর পি গ্রুপ হলে পি টু দি পাওয়ার এন আকারে তার অর্ডারটাকে লেখা যাবে। তাহলে এই যে একটা গ্রুপ, তার অর্ডারটাকে পি টু দি পাওয়ার কে হিসেবে লেখা গেছে, তাহলে এইচটাকে কি বলবো, পি গ্রুপ। এই যে বিশেষ ধরনের পি গ্রুপ তাকে আমরা বলবো পিএসএসজি, মানে পি সাইলো সাবগ্রুপ। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? এই যে সাবগ্রুপটা এক্সিস্ট করছে তাকে আমরা বলবো পিএসএসজি। বুঝতে পারলে? বুঝতে পেরেছো সবাই নাকি আবার বলবো? আবার বলতে আমার কোনো প্রবলেম নেই, সবাই বুঝেছো? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। এই বাকি যারা আছো তারা বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ দাদা। ঠিক আছে, এই সে লেফট করে গেল। আচ্ছা ঠিক আছে, তো এইটা সাইলো সেকেন্ড থিওরেম কি বলছে? আসলে ও লেফট করে গেছে যখন, তোমাদের আর 3-4 মিনিট করি, আর আজকে আর প্রবলেমে ঢুকবো না তাহলে, বুঝলে? আজকে এমনি থেকেই কিন্তু অনেকগুলো হয়েছে কিন্তু, তাই না? আচ্ছা, অনেক কিছু জিনিস করিয়েছি আমি। ঠিক আছে, মোটামুটি সাইলো থিওরেম হয়ে গেলে এই চ্যাপ্টারটা মোটামুটি খতম। সাইলো থিওরেম হয়ে যাবে, কতগুলো প্রবলেম করাবো, প্রবলেম করালে সাইলো থিওরেমের রেসপেক্টে কীভাবে প্রবলেমগুলো তুমি সলভ করবে সেটা করাবো। করা হয়ে গেলে আমি ওই A4 গ্রুপ, সিম্পল গ্রুপ, ওই গ্রুপগুলো করবো, ওটা একটা ক্লাস লাগবে, হয়ে গেলে ওটা শেষ হয়ে যাবে। তারপর আমি ওই ডিরাইভ সাব গ্রুপ ওইগুলো একটু করাবো। ঠিক আছে, ওখানে একটু কন্ডিশন আছে। তারপর মোটামুটি গ্রুপ থিওরি পার্ট কিন্তু অনেকটাই আমি টেনে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, মানে আমরা প্রায় শেষ, মানে শেষ রাউন্ডে চলছি। ঠিক আছে, আর ওদিকে রিং থিওরি নেক্সট দিন, তাহলে আবার রিং থিওরি শুরু করবো। আর গ্রুপ থিওরি পার্টটা ছোটো। ঠিক আছে, আচ্ছা সাইলো সেকেন্ড থিওরেম কি বলছে? তাহলে আমি কি বললাম, যে এক্সিস্ট করবে, হতে পারে যে পি টু দি পাওয়ার কে অর্ডারে এরকম একটা সাইলো সাবগ্রুপ আছে, আবার হতে পারে পি টু দি পাওয়ার এম অর্ডারে অন্য একটা সাইলো সাবগ্রুপ থাকতে পারে। তো এটাকেও বলবো পিএসএসজি, এটাকেও বলবো পিএসএসজি, নাকি বুঝতে পারো? হ্যাঁ বুঝে গেল? এবার সাইলো সেকেন্ড থিওরেম কি বলছে, যদি অনেক পিএসএসজি থাকে তাহলে এনি টু পিএসএসজি আর কনজুগেট টু ইচ আদার। বোঝা গেল? আগের দিন কনজুগেট সাবগ্রুপে আমি ডেফিনিশন দিয়েছিলাম। কনজুগেট সাবগ্রুপ কাকে বলবো? কনজুগেট সাবগ্রুপ কাকে বলবো? কে এবং এইচ, এদেরকে কনজুগেট সাবগ্রুপ কখন বলবো? যদি কে ইকুয়ালস টু এ এইচ এ ইনভার্স এরকম করে লেখা যায়। বুঝে গেল? এইচ ইনভার্স এরকম করে লেখা যায়, হয় আর এ বিলংস টু জি, তাকে বলে কনজুগেট সাবগ্রুপ। ঠিক আছে, বুঝে গেল? আর এইচটা যদি নর্মাল হয়ে যায় তাহলে কনজুগেট সাবগ্রুপ অ্যাকচুয়ালি ওই সেম সাবগ্রুপ হবে। কেন বলো তো? কারণ এইচটা নর্মাল, এইচটা যদি নর্মাল হয়ে যায় তাহলে এ এইচ ইকুয়াল টু এইচ এ হয়ে যায়। তাহলে এইচের জায়গায় যদি এইচ এ তুমি বসাও তাহলে ইকুয়াল টু এইচ ধরা যাবে না, তাই না? কারণ এ এইচ ইকুয়াল টু এইচ এ ঘুরে যাবে, আর ওটা এ ইন্টু এ ইনভার্স কি হয়ে যাবে? আইডেন্টিটি হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে অ্যাকচুয়ালি এগুলো নিয়ে স্টাডি যদি করতে চাও তাহলে ওই নর্মাল হয়ে যাচ্ছে বা কমিউটেটিভ হয়ে যাচ্ছে এরকম নিয়ে স্টাডি করার কোনো মানে হয় না। কারণ ওগুলো করলে আমি ট্রিভিয়াল জিনিসপত্র পাবো। কারণ ডিরেক্টলি আমরা বলে দিতে পারছি কমিউটেটিভ মানে নর্মাল, আর নর্মাল হলে ইকুয়াল হয়ে যাচ্ছে, তারা মানে ডিফারেন্ট জিনিস আমি পাচ্ছি না। যতক্ষণ না ডিফারেন্ট জিনিস আমি পাবো ততক্ষণ কিন্তু পর্যন্ত কিন্তু থিওরি ডেভেলপ হবে না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে,
তো নন ট্রিভিয়াল জিনিস না করলে কোনো মজা নেই। সাইলো সেকেন্ড থিওরেম বুঝতে পেরেছো? তারপরে আছে সাইলো থার্ড থিওরেম। তো এইগুলো আমরা পরে আসবো। সাইলো থার্ড থিওরেমটা হয়ে গেলে এই আজকের আর আমি বেশি কিছু নিচ্ছি না, বুঝলে?